স্লোগানে স্লোগানে মুখরিত নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালিতে যোগ দিতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। জ্বালানি চুক্তি, মেগা প্রজেক্ট, ঋণ চুক্তি, ব্যাংক খাত সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র কমিটি। আদালত যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে দুপুরে র্যালি করবে বিএনপি। এরই মধ্যে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী শমীকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মহিলা ইউপি সদস্যের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয়রা তাদের আটক করে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিপ্লব সংহতি দিবসের উদ্বোধনী র্যালিতে তারেক রহমান। সংস্কার ও নির্বাচন পরস্পর বিরোধী নয়, বরং সম্পূরক। সংস্কারহীন নির্বাচন হলে তা গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো কাজে আসবে না বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সব প্রস্তুতি সম্পন্ন হলেও এখনই চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে কবে যাবেন তাও কেউ নিশ্চিত করতে পারছেন না। 111-এর -1 ফর্মুলার মতো আবারও কিছু হলে বিএনপি নেতাকর্মীরা তা মোকাবেলার জন্য প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের 3 মাস পূর্তি, আজ 5টি সুনির্দিষ্ট ক্ষেত্রে সফলতা আছে সরকারের, জানালেন প্রেস সচিব। এবারের গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে বিএনপি, দাবি মির্জা ফখরুলের। বললেন তালিকা হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও আসামিদের। বিপ্লবের ফসল পেতে রাষ্ট্র সংস্কারের সবার পরামর্শ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে 17 বছর নানান চক্রান্তের পরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে 12, 14, 15 বছর 10 ফুট বাই 12 ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে। প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে, ব্যারিস্টার, ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে 10-12 বছর আগে, আরমানের কথা আমি বলছি, আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম, আমি একজন কি বলবো, ওনাকে তো জাস্ট দেখেছি আমি 10-12 বছর আগে, আর এখন দেখলাম, আমি নিজেই শকড হয়ে গেছি। কি দেখেছি ছেলেটাকে, কি এখন দেখছি। আল্লাহর অশেষ রহমত যে 17 বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই। আর ধরেন যেই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন তার পিয়ন, তার চাপরাশি, তার কর্মচারী, তার বয় বেয়ারা 400 কোটি টাকা হাফিস করে ফেলেছে, অ্যারোপ্লেনে কি বলে ওটাকে, হেলিকপ্টার ছাড়া নড়তে চড়তে পারে না, সেই দেশে সেই এরা পার করে আসার পরে এখন হাওয়া ভবনটা না একটু ক্লিশে শোনায়। তবে হ্যাঁ, আমি একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি, যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচনের চল থাকে দেশে, তাহলে আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না। কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে, যাই বলি আর না বলি 5 বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে। সুতরাং এই 5 বছর আমি কি করলাম তার একটা ফিরিস্তি মানুষের সামনে থাকবে, এবং সেটার উপর নির্ভর করবে মানুষ আমাকে একটি ভোট ভিক্ষা দেবে কি দেবে না। যেই মুহূর্তে কোনো দেশ থেকে ভোটের প্রচলন উঠে যায়, তখন আসলে বাড়ির বেয়ারার 400 কোটি টাকা, দেশের ঘাড়ে 99 বিলিয়ন ডলারের ঋণ, কিংবা ধরেন ইচ্ছা মতো লুটপাট, প্রয়োজনে অপ্রয়োজনে প্রকল্প গ্রহণ, রিজার্ভ 48 বিলিয়ন থেকে ধুম করে 12 বিলিয়ন ডলার, কিংবা হু নোজ আসলে এখন কত রিজার্ভ তাও জানি না, কারণ এখন দেখছি বাংলাদেশ ব্যাংক থেকেও রেজিগনেশনের ধুম পড়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন তো আসলে আমার মনে হয় 17-18 বছর আগের যে কোনো উদাহরণই আসলে এখন আমাদের কাছে মনে হয় যে একটা শিশুতোষ কথা। আমরা দেখি, আমরা অপেক্ষা করি, একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের কাছে আমাদের দেশের 17 কোটি মানুষের দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার, এবং সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে, মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, লেট দেম, তাদের হাতে সেই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের এত দিনকার লড়াইয়ের ফসল। এবং এত রক্ত দেয়া,
মানুষের টর্চার্ড হওয়ার যেই রেজাল্ট, সেটা হচ্ছে মানুষকে এই বেছে নেওয়ার ক্ষমতাটা দেয়া। মানুষ যদি মনে করে তারা আবার আওয়ামী লীগকে নেবে, কিংবা মানুষ যদি মনে করে তারা অতি ডানপন্থী কাউকে নেবে, কিংবা মানুষ যদি মনে করে তারা মধ্যপন্থার বিএনপিকে নেবে, বা মানুষ যদি মনে করে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে, মানে ফর গড সেক এটা মানুষের হাতে ছাড়েন। আপনার সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে, কিন্তু আপনি যাতে আপনার মতটি সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে পারেন, সেজন্য আমি যেন আমার জীবন বাজি রাখতে প্রস্তুত থাকি। আজকে আমাদের সিয়াম সাহেব বলছিলেন যে অনেক শিল্পী অভিনেতা ভয় পেয়েছেন, ভয় পাওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে। ফোন কল আসে, এই আসে সেই আসে, হুমকি ধামকি নানান কিছু। আসলে এমন একটা বাংলাদেশের জন্য এতগুলো ছাত্র জনতা রক্ত দিয়েছে, যেই বাংলাদেশে এই ধরনের হুমকি ধামকির ফোন আসবে না, যেই বাংলাদেশে আসলে একটা চ্যানেলে আমি মন খুলে কথা বলবার পরে আমাকে আমার বাসায় ফিরতে গিয়ে 2 বার ভয় পেতে হবে না, বাসার মানুষজনের টেলিফোন কল পেতে হবে না, কিংবা ধরেন আমি কি বলবো না, কি লিখবো না, এটা নিয়ে 2 বার ভাবতে হবে না। এবং আমি আশা করব যেই শিক্ষকদেরকে আমরা আসলে একেবারে ফোরফ্রন্টে দেখেছি, যারা স্টুডেন্টদের সঙ্গে শুরু থেকে ছিলেন, যাদেরকে আমরা দেখেছি ভীষণ শক্ত ভূমিকা পালন করতে, আমি আশা করব তারাও আজকে এগিয়ে আসবেন, মিডিয়ার সামনে কথা বলবেন, কারণ তাদেরকে কিন্তু আমরা আন্দোলনের পরপর আর খুব বেশি দেখছি না। আমি আসলে মিডিয়া হাউসগুলোকে রিকোয়েস্ট করব যে আমি যেহেতু ওনাদেরকে চিনি, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে চিনি, সো ওনারা যাতে আসেন, ওনারা কথা বলেন, কারণ ওনারা কিন্তু দুঃসময়ের সাহসী নেতা, দুঃসময়ের সাহসী সৈনিক। সুতরাং আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে নিকোল, আমি যেটা আগের সেগমেন্টে বলা কথার সঙ্গে যুক্ত করতে চাই, যে চারপাশে যদি সুসময়ের বন্ধু দিয়ে ঘিরে থাকেন না, তাহলে কিন্তু আপনি দুঃসময়ে একাই পালিয়ে যেতে বাধ্য হবেন। আমি বিশ্বাস করি আগামীতে যারা ক্ষমতায় আসবে কিংবা আগামীতে যারা সরকার গঠন করবে, তারা মনে রাখবে যে দুঃসময় আসলে কারা ছিল, কারা সকল ভয়ে ভীতিকে তুচ্ছ করে শক্তভাবে তার মতামত জানিয়েছে, সত্যের পক্ষে ছিল, মানুষের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক আগে এরশাদের সময় আমরা ফার্ম গেট থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত একটা র্যালি করেছিলাম। বহু আগের কথা, বয়স তখন অনেক কম ছিল, পায়ে হেঁটে করেছি। আজকে দীর্ঘদিন পর সেই পল্টন থেকে কাকরাইল শাহবাগ হয়ে এই জায়গা পর্যন্ত আমাদের সকল ভাই বোনেরা যেভাবে কষ্ট করে এসেছেন, আমি দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি বিগত দিনে যেভাবে আন্দোলন করে এই সরকারের পতন আপনারা ঘটিয়েছেন, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আপনারা মোকাবেলা করতে পারবেন। আমার অ্যাক্টিং চেয়ারম্যানের নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা, বিশেষ করে আমাদের মহাসচিব, আমি গত 2 দিনে কয়েকটা বক্তব্য রেখেছি, বলেছি যে আমরা সামনে ঘোড়ার অবস্থা দেখতে পাচ্ছি। আমি জানি না ঘোড়াটা কী করবে, কারা করবে, কীভাবে করবে, কিন্তু যদি ওইরকম কিছু হয়, আজকের এই র্যালি প্রমাণ করেছে আমরা সকল কিছু ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারব। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি আমাদের ঢাকা বিভাগের 8টি জেলার অঙ্গ সংগঠন সমূহ এবং ঢাকার আপামর জনসাধারণ আপনাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকে এক ঐতিহাসিক র্যালি আপনারা সম্পন্ন করবেন। আজকের ঐতিহাসিক দিনে 7ই নভেম্বর আমাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতির স্বাধীনতার সর্বত্র রক্ষার জন্য যে আপনারা নতুন করে শপথ নিলেন, আমাদের নতুন করে শপথ নিলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, এটা আজকে একটা মাইল ফলক হয়ে থাকে। সমগ্র দেশের মানুষকে আমরা সংগত করবো, সুসংগত করবো, ঐক্যবদ্ধ করবো, সকল রাজনৈতিক দল এবং সংগঠন মতকে আমরা আহ্বান জানাবো। আজকে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমরা যে সংগ্রাম লড়াই করেছি,
আমাদের ছেলেদের মুখে রক্ত দিয়েছে, সেই রক্তকে সত্যিকার অর্থে তাদের এই আত্মত্যাগ তাদেরকে আমরা সম্মান দেখাতে চাই। তাহলে অতি দ্রুত আমাদের সমস্ত সংস্কারগুলো শেষ করে আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা জনগণের একটি পার্লামেন্ট গঠন করতে পারবো, জনগণের একটি সরকার গঠন করতে পারবো। আমাদের এই বিশালতম র্যালি, যা এই সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় র্যালি আপনারা করেছেন, সেই জন্য আপনাকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের এই র্যালি আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। গতকাল ভারতের সেনাবাহিনী প্রধান আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেছেন। এরকম একটা খবর নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খবরটা ভারতের দিক থেকে এসছে, মানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানোর আগেই, আমি জানি না জানানো হয়েছে কিনা, কিন্তু আমাদের সামনে যে খবরটা এসছে সেটা ভারতীয় সেনাবাহিনীর বরাতে এসছে। কি কারণে ভারতের সেনাবাহিনী প্রধান কথা বলতে পারেন আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে? আমার একটা অনুমান আছে। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, ফর্মালি কি কথাবার্তা হয়েছে, একটা ফর্মাল স্টেটমেন্ট আছে, তার বাইরেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে আমি ধারণা করি। সেটা বোঝার জন্য আমরা একটা ব্রিফিং এর দিকে চোখ বোলাবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, এর মধ্যে একটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হলো শেখ হাসিনা কি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল মুখপাত্রকে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এখান থেকে আগেই বলেছি যে তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, সুতরাং এই বিষয়ে আমাদের অবস্থান এটাই। তাকে আসলে সম্প্রতি তিনি জো বাইডেনকে যে অভিনন্দন জানিয়েছেন, সেখানে তাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসাবে বলা হয়েছে, সেটাকে তারা কিভাবে দেখেন তার জবাব এটা বলেছেন। কিন্তু এইটার আমার মেইন টেকঅ্যাওয়ে ভিন্ন জিনিস, সেটা হচ্ছে খুব আলাদাভাবে চিটাগংয়ের ঘটনা, চিটাগংয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে যে সংকট হয়েছে সেটা নিয়ে কথা বলছেন। উনি বলছেন, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও তাদের সম্পদের উপর হামলার পেছনে চরমপন্থীরা রয়েছে বলে মনে করে ভারত। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। জয়সওয়াল বলেন, চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দেওয়া হয়েছে। সেটি থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে এসব ঘটনার পেছনে চরমপন্থীরা রয়েছে। চট্টগ্রামের ঘটনা নিয়ে তিনি বলেন, ভারত সরকার বেশ কয়েকটি ভিডিও দেখেছে যেগুলোতে চট্টগ্রামে হিন্দুদের উপর হামলা ও ভয় দেখানো এবং হিন্দুদের ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার চিত্র উঠে এসেছে। এটা নিন্দনীয়। এসব ঘটনা এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং সাম্প্রদায়িক পরিস্থিতিতে ভারসাম্য বিনষ্টে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং এসব হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। খেয়াল করি, চরমপন্থীদের বিরুদ্ধে, এবং বলছেন স্ট্যাটাস দিয়ে হামলা করা হয়েছে। ঘটনা মোটেও সেটা ছিল না। পরে কি হয়েছে সেটা ভিন্ন আলোচনা। প্রথমে একটা স্ট্যাটাসের জের ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বলা হচ্ছে এই হামলার সাথে মূলত তাদের একটা সাংস্কৃতিক হিন্দু ধর্মের সাংস্কৃতিক একটা সংগঠন ইসকন, সেই ভদ্রলোক যিনি স্ট্যাটাস দিয়েছেন তার দোকানে হামলা চালায় এবং পুলিশের উপরে আক্রমণ করে, অ্যাসিড ছুঁড়ে মারে যাতে পুলিশ আহত হয়। সেনাবাহিনীর উপরও হামলা হয়েছিল। এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি, এর পরবর্তীতে যে অভিযান হয়েছে তাতে আমরা নিউজে দেখছি 49 ইসকন অনুসারী গ্রেফতার এবং আসামি 600 করা হয়েছে। কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দিক থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছে। সেটা হচ্ছে এই অভিযোগ ডয়চে ভেলে বাংলায় আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেক ক্ষেত্রে তাদের দাবি যে বেধড়ক পেটানো হয়েছে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে। যেখানে এই সংকটটা হয়েছিল হাজারিগলিতে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যবসা এবং বাড়ি, সেখানে গিয়ে নাকি বেধড়ক পিটিয়েছে যৌথ বাহিনী। শুধু সেটা না, তাদের ভাষ্য মতে সিসিটিভি ক্যামেরাগুলো এবং সেগুলো সব ভেঙে ফেলা হয়েছে, সেই আলামত নষ্ট করা হয়েছে তাদের ভাষ্য মতে। আমরা এই দেশের নাগরিক, এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে অভিযোগগুলো করেছে, এগুলোকে আমলে নিয়ে সরকারকে ভালোভাবে তদন্ত করার আহ্বান জানাতে চাই। আমি কোনোভাবেই মনে করি না যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভুল করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। সুতরাং এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, কোনো সন্দেহ নেই। আমরা ওটার ভিডিও ফুটেজ দেখেছি, সব জায়গায় নিউজ এসছে যে মুসলমানের যিনি স্ট্যাটাস দিয়েছেন ইসকনের বিরুদ্ধে, তার বাড়িতে হামলা হচ্ছে, সেটা ট্রু, সেটা আগে তারা হামলা করেছে, কিন্তু তার প্রতিক্রিয়াতেও দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা দরকার ছিল। তাদের উপর হামলা করা হয়েছে কিনা, বেধড়ক পেটানো হয়েছে কিনা, আলামত নষ্ট করার জন্য সিসি ক্যামেরা ভাঙা হয়েছে কিনা, সরকারের উচিত হবে খুব দ্রুত এগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া, তদন্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা একটা কথা প্রথম দিন থেকে বলার চেষ্টা করছি, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই রাষ্ট্রের নাগরিক, তাদের অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সবার, আমাদের সেটার লক্ষ্যে ফাইট করা দরকার। তাদের উপর কোনো অন্যায় অবিচার হলে আমাদের প্রত্যেকে সেটার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো দরকার। আমরা সেটা দাঁড়াতে চাই, আমরা সেটা দাঁড়াচ্ছিও। কিন্তু এই ব্যাপারটাকেই সুযোগ হিসেবে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমি ধারণা করি সেনাবাহিনীর প্রধানের ফোনের সাথে এটা জড়িত। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে
এক্স হ্যান্ডেলে তাদের দিক থেকে যে স্টেটমেন্ট এসছে সেখানে ছবি দিয়ে বলা হয় তারা দুজন টেলিকলে নিজেদের মধ্যে কথা বলেছেন, তারা পারস্পরিক স্বাস্থ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আমরা জানি না এই বৈঠকটি, এই সাক্ষাৎকারটি, পারস্পরের মধ্যে আলোচনাটি পূর্ব নির্ধারিত ছিল কিনা, নাকি হঠাৎ করে হয়েছে। পূর্ব নির্ধারিত হয়ে থাকতে পারে, হঠাৎ করে হতে পারে, এবং যে কনটেক্সটে হয়েছে, যখন বাংলাদেশে একটা হিন্দুত্ববাদী সংগঠনের কে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তেজনা বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে এই ফোনের বা এই সাক্ষাৎকার, এই বৈঠকের ক্ষেত্রে আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি এর সাথে এই ইস্যুটা সম্ভবত প্রধান ছিল। তাদের পূর্ব নির্ধারিত হলেও ইস্যু আলোচিত হয়েছে, আর যদি এই ইস্যুতে হয় তাহলে তো হয়েছেই। এটার কারণ হচ্ছে ভারত সম্ভবত মনে করছে এখনো বাংলাদেশ সেনাবাহিনী সরকারের খুবই প্রভাবশালী অংশ, মানে তারা সেটা ধারণা করে থাকতে পারে। এবং এটাও সত্য, যেহেতু যৌথ বাহিনী, আমাদের সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে, সুতরাং চট্টগ্রামের অভিযানে যৌথ বাহিনীর মধ্যে সেনাবাহিনী সদস্যরা সম্ভবত ছিলেন, এবং ওয়াকারুজ্জামান আমাদের সেনাবাহিনী প্রধানকে অনেকেই মনে করেন এই সরকারের উপর তার খুব গুরুত্বপূর্ণ লেভারেজ আছে, তাই হয়তো তারা তিনি মানে ভারতের দিক থেকে ভারতের সেনাবাহিনী প্রধান এই ফোন করার মাধ্যমে, এই টেলিকনফারেন্সের মাধ্যমে তাকে এই ব্যাপারে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। এবং তাদের দিক থেকে যেটা হয়, তারা সরকারকে সতর্ক করার চেষ্টা করতে পারেন, চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারেন। এগুলো সবই সম্ভব, কোনোটাই অসম্ভব নয়। কারণ ভারতের খোঁটার জোর বাড়ছে। জনাব ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, দায়িত্ব নিতে আড়াই মাস এখনো বাকি থাকলেও, যেহেতু তিনি প্রেসিডেন্ট হয়ে দাঁড়িয়েছেন, আড়াই মাস পরের সেই শক্তি তাদের দিকে আসবে। অ্যাটলিস্ট তারা বাংলাদেশে যা ইচ্ছে তাই করবেন। সেই ক্ষেত্রে বাইডেন সরকার বা ডেমোক্র্যাটরা যে ধরনের ডেটারেন্ট হওয়ার কিছুটা সম্ভাবনা বা অনেকটা হওয়ার সম্ভাবনা ছিল, বা সেটা হয়েছেনও, সেই জায়গা থেকে ট্রাম্পের জমানায় তারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। সুতরাং তারা তাদের খোঁটার জোর দিয়ে অনেক বেশি কিছু করার চিন্তা করতেই পারেন। ফলে যেটা দাঁড়ালো, আমি চিটাগংয়ের ঘটনা নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই প্রসঙ্গে বলেছি যে এই ঘটনাটা এখানে শেষ হচ্ছে না। বাংলাদেশের মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা বাড়ানো, তাদের মধ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা ভারত করবে, কোনো রকম কোনো সন্দেহ নাই। এর মধ্যে বিভিন্ন জন খেলছেন। আমরা অনেককেই দেখছি ইসকনের বিরুদ্ধে আমাদের লোকজনকে, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইসকন ভালো খারাপ সংগঠন, সেই আলোচনা যাচ্ছে না, এটা যৌক্তিকভাবে অনেকে করছেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যৌক্তিকভাবে সেটা থাকতে পারে। কিন্তু যে ধরনের উস্কানি আছে সেটা আসলে আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রের ভেতরে অস্থিরতা তৈরি করার সম্ভাবনা খুব বেশি। এবং ইসকনের হয়ে, যেমন ধরি আমরা যে হামলাটা হয়েছে, যেহেতু ইসকনের স্ট্যাটাসকে কেন্দ্র করে যিনি স্ট্যাটাস দিয়েছেন বা শেয়ার করেছেন তার বাড়িতে যেহেতু হামলা হয়েছে, এটা ইসকনের উপরে যায়। কিন্তু আমরা বারবার বলছি যে আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগরাও ওত পেতে আছেন কোনখানে কোন ক্রাইসিসকে কেন্দ্র করে, কোন কেওস তৈরি করা যায়, যেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেই তারা এসে হাজির হবার চেষ্টা করছেন। সুতরাং এই সুযোগ আওয়ামী লীগের অন্য সদস্য, আমি হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা বলছি না, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এটার সুযোগ নিয়ে একটা কেওস তৈরি করার চেষ্টা করতে পারেন। সুতরাং আমি আবারও বলছি, বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই দাঙ্গা বাঁধিয়ে দিতে পারা আওয়ামী লীগের জন্য যেমন চমৎকার ব্যাপার, ভারতের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। আমি প্রথম দিন থেকে আমার পুরনো ভিডিও চেক করে দেখতে পারেন যে কেন ভারত বাংলাদেশের, মোদী সরকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে কথা বলছে। আমার ইন্টারপ্রিটেশন ছিল এটা মূলত তার ডোমেস্টিক যে অডিয়েন্স আছে তাদের জন্য, তার রাজনীতি আছে, সে হিন্দুত্ববাদী, সে সব হিন্দুদের কাস্টাডিয়ান, এবং সে এটাকে ব্যবহার করে তার অভ্যন্তরীণ রাজনীতিতে, তার হিন্দুত্ববাদী রাজনীতিতে গেইন করতে চায়। সুতরাং বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা দূরে থাকুক, দূর পর্যন্ত যদি নাও যায়, এই টেনশন, এই অস্থিরতা, ইসকনের উপরে হামলা, ইসকনের উপরে হুমকি, এই ধরনের ন্যারেটিভ তারা যদি দিতে পারে, বা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মন্দিরের উপরে হামলা, প্রতিমা ভাঙা, যত এসব নিউজকে তারা নিতে পারে, এক্সিজারেট করে প্রেজেন্ট করতে পারে, সেই জিনিসগুলো তাদের ওখানকার অভ্যন্তরীণ রাজনীতিতে দারুণভাবে সাহায্য করবে। আমরা ভবিষ্যতের সময়গুলোতে যে কয়েকটা পয়েন্টকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে, তার মধ্যে প্রধানতমটাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমাদের সতর্ক থাকা দরকার আছে। এবং আমরা খেয়াল করব, ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি আমাদের এই হামলার সাথে উগ্রবাদী বা এই ধরনের শব্দ ব্যবহার করছেন, যেটা তারা বাংলাদেশে শেখ হাসিনা পতনের সাথে সাথেই করেছেন। আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বহুবার বলেছি, শেখ হাসিনার মতো একটা দানবকে ক্ষমতায় রাখার পেছনে ভারত প্রধান যে যুক্তি দিয়েছিল সেটা হচ্ছে, তিনি যদি চলে যান, তাকে যদি চলে যেতে হয়, তাহলে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত হবে। সুতরাং শেখ হাসিনা নির্বাচন না দিক, তিনি করাপ্ট হন, তিনি মানবাধিকার হরণ করুন, তাকে ক্ষমতায় রাখতে হবে। এখন যেহেতু তাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি, এখন ভারতের ওই ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য তারা এটা করবেন। এখন আমরা কেউ দেশের ভেতরে থেকে বুঝে বা না বুঝে খুবই অস্থির এবং উগ্র আচরণ যদি করি, সেটা প্রকারান্তরে ভারতের ন্যারেটিভের পক্ষে যায়। আমরা যাতে এই একটা ব্যাপারে খুবই সতর্ক থাকি, আমাদের সামনে না হয় বড় বিপদ তৈরি হওয়ার সম্ভাবনা আছে।
খাঁচায় বন্দি দানব হাসিনা দেখা মিলল সড়কে। দীর্ঘদিন পর রাজনীতির শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার দুপুর 2:30টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক শোভাযাত্রায় নেতৃত্ব দেন। 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই শোভাযাত্রা অংশ নিতে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জড়ো হয়েছে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা। শোভাযাত্রা অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা গেছে। শিশুদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে শোভাযাত্রা। আবার অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সাথে সেজেছেন। তবে শোভাযাত্রার সবার নজর কাড়ছে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এই খাঁচা ঘিরে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের ভিড়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে খাঁচার মধ্যে এক শিশু শেখ হাসিনার সাজে সেজেছে। তার মুখে প্রতীকী রক্ত দানবের মতো বড় দাঁত, চোখে সানগ্লাস এবং মাথায় শিং। দানব শেখ হাসিনার খাঁচায় অনেকে সেলফি তুলছে দানব শেখ হাসিনার সঙ্গে। অনেক নেতাকর্মী আবার এই দৃশ্য ভিডিও করে রাখছেন। ওই খাঁচায় লেখা রয়েছে, আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করেছি। আমি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি। আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি। আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ। শোভাযাত্রা শুরুতেই কুরআন তেলাওয়াত করে ওলামা দলের আহ্বান মাওলানা সেলিম রাজা। এই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার ছেলের প্রয়াত আরাফাত রহমান কোকন নাজাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রা অংশ নিতে ইতিমধ্যেই নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইট অ্যাঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মীর উপস্থিত রয়েছেন। এদিকে দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেছেন গয়েশ্বর। দেশে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পরিবর্তন আছে, সংস্কার আছে, সবকিছুর সঙ্গে একমত, কিন্তু জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না। আমরা এই সরকারকে সহযোগিতা করব, সেটা যৌতিক সময় পর্যন্ত। শুক্রবার 8ই নভেম্বর বিকাল জাতীয় বিপ্লব ও সহিংসতা দিবস উপলক্ষে নগরী শিবডাবাড়ি মোড়ে খুলনা মহানগর বিএনপির আয়োজিত বিরাট র্যালিপূর্ণ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অনন্তবর্তীকালীন সরকারকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই। অন্য কোনো পথ হোক এটা আমরা আশা করি না। ফলে আপনারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 1971 সালে 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর এই 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, বর্তমান প্রধান উপদেষ্টার কথা একটু কম বলেন, কিন্তু তার আশেপাশে কয়েকজন আছেন যারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। তিনি ওই ঐতিহাসিক 7ই নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, শেখ মুজিবুর রহমান দেশের একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এরপর তিনি মারা যাওয়ার পর দেশের মানুষ 7ই নভেম্বর একটি বিপ্লবের মাধ্যমে দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যার নেতৃত্বে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। র্যালি পূর্বে সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মোনা। এই সময় বক্তৃতা দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, শেখ মুজিবুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। পরে ব্যানার র্যালি শিববাড়িয়া মোড় থেকে শুরু হয়ে মালপোড়া, 7 ময়লাপোতা ও 7 রাস্তার মোড়, রয়েল চত্বর হয়ে নগরীয় গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ করে দলের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার নেতাকর্মী ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।